মেরি কুবিকার নতুন থ্রিলার শি ইজ নট সরির জগতে আপনাদের স্বাগত। আমাদের কাছে বইটার শুরুর দিকের কিছু অংশ আছে, আর সত্যি বলতে কি শুরু থেকেই গল্পটা এমন একটা প্রশ্ন ছুড়ে দেয় যা আমাদের ভাবাতে বাধ্য করে। যখন চারপাশের সবকিছুই একটা মিথ্যে বলে মনে হয়, তখন আসলে কাকে বিশ্বাস করা যায়? আজকে আমরা এই বইটার প্লট, এর চরিত্র আর এর ভেতরে লুকিয়ে থাকা রহস্যের জটগুলো খোলার চেষ্টা করব। চলুন একেবারে শুরু থেকে ধরা যাক, প্রস্তাবনাটা। এখানে কোনো রকম ভূমিকা ছাড়াই লেখক আমাদের একটা দুঃস্বপ্নের মধ্যে ফেলে দেন। মিসেস মাইকেলস নামে একজন মা একটি ফোন কল পান, আর ফোনের ওপার থেকে যা বলা হয় তা যে কোনো বাবা মায়ের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা সত্যি। একদম। আর এই ফোন কলের বিবরণটা কিন্তু গল্পের ভিত্তিটা খুব শক্ত করে দেয়। কলারের গলাটা স্বাভাবিক না, কেমন যেন একটা ভয়েস চেঞ্জার দিয়ে পাল্টে দেওয়া, যা শুরুতেই একটা অস্বাভাবিকতার ইঙ্গিত দেয়। সে জানাচ্ছে যে সে তার মেয়েকে অপহরণ করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা হলো যখন পটভূমি থেকে মেয়ে সিয়ানার আতঙ্কিত চিৎকার শোনা যায়, মাম্মি! এই একটা শব্দই কিন্তু পরিস্থিতিটাকে একেবারে বাস্তব আর অসহনীয় করে তোলে। হ্যাঁ, ওই মুহূর্তটা গায়ে কাটা দেওয়ার মতো। আর অপহরণকারীর কথাগুলো কি ঠান্ডা মাথায় বলা, যেমন আপনার মেয়ে বাঁচবে কি মরবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তার সাথে যা হবে তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। এখানে কোনো আবেগের জায়গা নেই, শুধু নির্মম এক হুমকি। আর এই ভয়ঙ্কর ফোন কলের ধাক্কাটা কাটিয়ে ওঠার আগেই লেখক আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা জগতে নিয়ে যান, একটা শান্ত, জীবাণুমুক্ত হাসপাতালের আইসিইউতে। এই বৈপরীত্যটা কিন্তু দারুণ। ঠিক, একদিকে তীব্র ব্যক্তিগত আতঙ্ক, আর অন্যদিকে হাসপাতালের শীতল, নৈর্ব্যক্তিক পরিবেশ আলাদা ধরনের ভয়কে পাশাপাশি রাখছেন। একটা হলো ব্যক্তিগত, ইমোশনাল ভয়, আর অন্যটা হলো ক্লিনিক্যাল, দূর থেকে দেখা একটা ট্র্যাজেডি। আইসিইউতে কেটলিন বেকেট নামের একজন রোগী কোমায় আছে। বলা হচ্ছে সে নাকি একটা ফুটব্রিজ থেকে লাফ দিয়েছে। হ্যাঁ, আর তার অবস্থা খুবই গুরুতর। সারা শরীরে নল লাগানো মনিটর চলছে, এমনকি মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটা অংশও সরানো হয়েছে। আর হাসপাতালের কর্মীদের মধ্যে একটা কানাঘুষো চলছে। হ্যাঁ, মেঘানের সহকর্মী ব্রিজেট যেমন বলেই দিল সে লাফ দিয়েছে, কিন্তু মেঘানের প্রতিক্রিয়াটা লক্ষ্য করার মতো। ঠিক, সে এই আলোচনায় খুব অস্বস্তি বোধ করে। মনে হচ্ছে এই ঘটনাটা তার ব্যক্তিগত কোনো স্মৃতিকে উস্কে দিচ্ছে। হ্যাঁ, আর এখানেই আমরা প্রথমবার বুঝতে পারি যে মেঘান শুধু একজন নিরপেক্ষ পর্যবেক্ষক নয়, তার নিজের ভেতরেও কোনো গল্প লুকিয়ে আছে। এই ছোট্ট অস্বস্তিটাই একটা পূর্বাভাসের মতো কাজ করে। আর খুব তাড়াতাড়ি আমরা মেঘানের ব্যক্তিগত জীবনের সংকটটা বুঝতে পারি। তিনি ডিভোর্সড, স্বামী বেনের সাথে সম্পর্কটা বেশ তিক্ত, আর তিনি তার টিনেজ মেয়ে সিয়েনার সিঙ্গল মাদার। আর এই সিয়েনাই হলো প্রস্তাবনার সেই অপহৃত মেয়েটি। ঠিক তাই। তার হাসপাতালের এই নার্স শুধু অন্যের ট্র্যাজেডি দেখছেন না, তার নিজের জীবনও একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা গল্পটাকে আরও অনেক জটিল করে তোলে। মেঘান তার মানসিক চাপ সামলাতে একটা ডিভোর্স সাপোর্ট গ্রুপে যোগ দেয়, আর সেখানেই অপ্রত্যাশিতভাবে তার সাথে দেখা হয় হাই স্কুলের পুরনো বান্ধবী ন্যাট কোহেনের। এই সাক্ষাৎটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ মেঘান একজন নার্স, তার চোখটা প্রশিক্ষিত। সে সাথে সাথেই ন্যাটের কপালের এক পাশে একটা তাজা আঘাতের চিহ্ন লক্ষ্য করে, যেটা ন্যাট চুল দিয়ে ঢাকার চেষ্টা করছে। হ্যাঁ, আর ন্যাট বলছে যে সে দরজার ফ্রেমে ধাক্কা খেয়েছে। কিন্তু এই অজুহাতটা কি একটু বেশি গতানুগতিক শোনাচ্ছে না? আমার তো শুনেই খটকা লেগেছিল। অবশ্যই, আর লেখক ঠিক এটাই চেয়েছেন। তিনি আমাদের পাঠককে মেঘানের মতোই সন্দিহান করে তুলতে চান। সাপোর্ট গ্রুপে ন্যাটের উপস্থিতিই তো বলে দেয় যে তার দাম্পত্য জীবনে সমস্যা আছে, আর এই আঘাতের চিহ্নটা একটা শারীরিক বিপদের দিকে ইঙ্গিত করছে। তার আমরা মেঘানের জীবনে দুটো সমান্তরাল রহস্য দেখতে পাচ্ছি। একদিকে হাসপাতালের পেশাগত জীবনে কেটলিনের রহস্য, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে বন্ধু ন্যাটের বিপদ। একদম, দুটোই কিন্তু আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল। আর গল্পটা যখন আবার হাসপাতালে ফেরে, কেটলিনের রহস্যটা আরও ঘনীভূত হয়। মেঘানকে আনুষ্ঠানিকভাবে কেটলিনের নার্সের দায়িত্ব দেওয়া হয়। আর এর সূত্রেই তার সাথে কেটলিনের বাবা মা টম ও এমিলিয়া বেকেটের দেখা হয়। আর তারা যা বলে তাতে ওই আত্মহত্যার তত্ত্বটা প্রায় ভেঙে পড়ে। তারা কি বলে? তারা জানায় তারা জানত কেটলিন ক্যালিফোর্নিয়াতে থাকে, তার শিকাগোতে ফিরে আসার কোনো খবরই তাদের কাছে ছিল না। এটা তো একটা বড় প্রশ্ন তুলে দেয়।
কেউ যদি আত্মহত্যা করতে চায় সে কি লুকিয়ে নিজের শহরে ফিরে আসবে পরিবারকে না জানিয়ে? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। ঠিক এখানেই গল্পের মোড় ঘুরতে শুরু করে, আর এর সাথে আমরা মেগানের ব্যক্তিগত ট্র্যাজেডির কারণটাও জানতে পারি। তার ছোট বোন বেথানিও ঠিক একইভাবে একটা ওভারপাস থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল। ও, এই কারণেই কেইটলিনের ঘটনাটা মেগানকে এতটা নাড়া দেয়। সে শুধু একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছে না, সে নিজের অতীতের ছাড়া দেখতে পাচ্ছে কেইটলিনের মধ্যে। সে হয়তো মরিয়া হয়ে উত্তর খুঁজছে, নিজের বোনের মৃত্যুর কারণটাও হয়তো এর মাধ্যমে বুঝতে চাইছে। আর এরপরই আমরা সবচেয়ে বড় প্রমাণটা পাই যে এটা সাধারণ আত্মহত্যার ঘটনা নয়। কেইটলিনের বাবা মিস্টার বেকেট মেগানকে একটা ভয়েসমেল শোনান। এই ভয়েসমেলটা শোনার পর তো পুরো ধারণাটাই পাল্টে যায়। হ্যাঁ, ওই ভয়েসমেলটা একটা গেম চেঞ্জার। কেইটলিন আতঙ্কিত গলায় তার বাবাকে বলছে, ড্যাডি, আমি বিপদে পড়েছি, আমার তোমার সাহায্য দরকার। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পটভূমিতে একটা শব্দ হয়, আর কেইটলিন যেন অন্য কাউকে উত্তর দিচ্ছে এমনভাবে বলে, কেউ না, একটা রং নাম্বার। এটা পরিষ্কার যে কেইটলিন একা ছিল না। একদম, তার সাথে এমন কেউ ছিল যার উপস্থিতি সে তার বাবার কাছ থেকে লুকাতে চাইছিল। সে বিপদে ছিল এবং ভয় পেয়েছিল। এর পাশাপাশি হাসপাতালে আরও একটা রহস্যময় ব্যাপার ঘটে। একজন লোক যার চাহনিকে তীক্ষ্ণ এবং নির্দয় বলে বর্ণনা করা হয়েছে, সেই কেইটলিনের ঘরের বাইরে থেকে উকি দিচ্ছিল। এ লোকটা কে? সে কি কেইটলিনের ভয়েসমেলের সেই ব্যক্তি, নাকি অন্য কেউ? লেখক এখানে খুব চালাকির সাথে একটা রেড হ্যারিং বা ভুল সংকেত ব্যবহার করতে পারেন। আমাদের মনোযোগ হয়তো তার দিকেই থাকবে, কিন্তু আসল বিপদটা হয়তো অন্য কোথাও। ঠিক, যেমন কেইটলিনের ভাই জ্যাকসন, তার প্রতিক্রিয়াটা পড়ে খুব অদ্ভুত ছিল। কিন্তু তার আগে ন্যাটের গল্পে ফেরা যাক, কারণ সেটাও সমানতালে জটিল হয়ে উঠছে। হ্যাঁ, মেঘান আর ন্যাট ফেসবুকে আবার বন্ধু হয়, আর ন্যাটের প্রোফাইল দেখে মেঘানের মাথা ঘুরে যায়। সেখানে তার স্বামী ডেক্লান রোসের সাথে সুখী দাম্পত্যের ছবি, হাসি খুশি মুহূর্ত, যা সাপোর্ট গ্রুপে দেখা সেই আতঙ্কিত আঘাতপ্রাপ্ত ন্যাটের সাথে একদমই মেলে না। এটা তো আজকাল খুব পরিচিত একটা ব্যাপার, তাই না? সোশ্যাল মিডিয়ার পারফেক্ট জীবনের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা। হ্যাঁ, এটা পারসেপশন ভার্সেস রিয়ালিটি বা দেখা আর আসল সত্যের একটা দারুণ উদাহরণ। পরে যখন মেঘান আর ন্যাট একটা কফি শপে দেখা করে, ন্যাটের ভয়টা আরও স্পষ্ট হয়ে ওঠে। সে কপালের আঘাতের জন্য সেই দরজার ফ্রেমের গল্পটাই বলে, কিন্তু প্রায় মুখ ফসকে সত্যিটা বলে ফেলছিল। ও মাঝে মাঝে রেগে যায়, আর কথাটা শেষ করার আগেই সে জানালার বাইরে কাউকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আর পরে ফেসবুক মেসেজে সে স্বীকার করে যে তার স্বামী ডেক্লান তাকে অনুসরণ করছিল। সে ডেক্লানের কাছে ফিরে গিয়েছিল, কিন্তু ডেক্লান রেগে গিয়ে তাকে মেরেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা ছিল অন্যটা। ট্র্যাকিং অ্যাপটা। হ্যাঁ, মেঘেন ন্যাটের ফোনে একটা ট্র্যাকিং অ্যাপ খুঁজে পায়, যার মাধ্যমে ডেক্লান তার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখছে। এটা আর শুধু গার্হস্থ্য হিংসা নয়, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ। ন্যাটের নিজের ফোন, যা বাইরের জগতের সাথে তার যোগাযোগের মাধ্যম, সেটাই তার জন্য একটা ডিজিটাল জেলখানা হয়ে উঠেছে। সে আক্ষরিক অর্থেই একজন বন্দী। আর ঠিক যখন মেঘেন তার বন্ধুর জীবনের এই ভয়ঙ্কর দিকটা আবিষ্কার করছে, তখন বিপদটা তার নিজের দরজাও করা নাড়তে শুরু করে। একদিন সে তাদের অ্যাপার্টমেন্টের বেসমেন্টে কোনোভাবে আটকে পড়ে, আরেকদিন তার মেলবক্সে একটা হাতে লেখা বেনামি নোট পায়, যাতে বড় বড় অক্ষরে লেখা বিচ। তার মানে বিপদটা আর শুধু কেইটলিন বা দ্যাটের মধ্যে সীমাবদ্ধ নেই। মেঘেন নিজেও এখন টার্গেট। কেউ তাকে ভয় দেখাতে চাইছে, তাকে বার্তা পাঠাচ্ছে। কিন্তু কে আর কেন? ন্যাটের স্বামী ডেক্লান, নাকি কেইটলিনের ঘটনার সাথে জড়িত কেউ, নাকি সম্পূর্ণ তৃতীয় কোনো পক্ষ? তার এই সব কিছুর মধ্যেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। পুলিশ হাসপাতালে ফিরে আসে এবং জানায় যে তাদের তদন্তের মোড় ঘুরে গেছে। তারা এখন বিশ্বাস করে যে কেইটলিন ব্রিজ থেকে লাফ দেয়নি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তার মানে যা এতদিন আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছিল, তা আসলে একটা হত্যার চেষ্টা। ঠিক, আর এর একজন প্রত্যক্ষদর্শীও আছে যে সেদিন ব্রিজে দুজনকে তর্ক করতে দেখেছিল। আচ্ছা, এই খবরটা শোনার পর কেইটলিনের পরিবারের প্রতিক্রিয়াটা খুব অদ্ভুত, বিশেষ করে তার ভাই জ্যাকসনের ভাবলেশীন আচরণ। হ্যাঁ, বোনের হত্যার চেষ্টার খবর শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এটা খুবই সন্দেহজনক। একদম। তার এই আবেগহীনতা
তাকে একজন সম্ভাব্য সন্দেহভাজন করে তোলে। হয়তো সে কিছু জানে যা সে বলছে না, অথবা সে নিজেই এর সাথে জড়িত। গল্পের এই অংশটা শেষ হয় একটা চূড়ান্ত হাড়হিম করা দৃশ্য দিয়ে। মেঘান নিজে সেই ব্রিজে যায়, হয়তো ঘটনাটা আরও ভালোভাবে বোঝার জন্য। অথবা নিজের বোনের স্মৃতির কারণে। চারপাশের পরিবেশটা খুব নির্জন, ঠান্ডা। আর সেই একাকিত্বের মধ্যে সে যখন দাঁড়িয়ে আছে, তখন সে ব্রিজের অন্য প্রান্তে একজন লোককে দেখতে পায়। লোকটা আর কিছুই করছে না, শুধু স্থির হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো, কারণ এখানে কোনো কথা নেই, কোনো অ্যাকশন নেই, শুধু একটা স্থির চাহনি। আর এই নীরবতাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই লোকটি কে? সে কি প্রত্যক্ষদর্শী নাকি হত্যাকারী? সে কি ম্যাগানকে চেনে, নাকি এটা শুধু একটা কাকতালীয় ঘটনা? এই প্রশ্নগুলো নিয়েই লেখক আমাদের পরের অধ্যায়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন। তাহলে সব মিলিয়ে আমরা এখন বেশ কয়েকটি রহস্যের জালে জড়িয়ে পড়েছি। কেইটলিনকে কে মারতে চেয়েছিল এবং কেন? ন্যাট কি তার হিংস্র স্বামীর হাত থেকে বাঁচতে পারবে? আর মেঘানকে কে ভয় দেখাচ্ছে? এই বেনামি নোট আর ব্রিজের উপরে সেই রহস্যময় লোকটির সাথে কি কেইটলিনের ঘটনার কোনো যোগ আছে? আমার মনে হয় এই অধ্যায়গুলো দিয়ে লেখক খুব সফলভাবে প্রতারণা, উপলব্ধি এবং সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা বিপদের থিমগুলো তুলে ধরেছেন। ফেসবুকের সুখী ছবির আড়ালে নির্যাতন, আত্মহত্যার চেষ্টার পেছনে হত্যার ষড়যন্ত্র, আর একজন সাধারণ নার্সের জীবনে নেমে আসা অজানা বিপদ। সবকিছুই যেন একটা অদৃশ্য সুতোরে বাঁধা। প্রতিটি চরিত্রই কিছু না কিছু লুকাচ্ছে, আর মেঘান সেই সত্যটা খুঁজে বের করার চেষ্টা করছে, যদিও সে জানে না যে এই সত্যটা তার নিজের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তাহলে শ্রোতাদের জন্য আমাদের শেষ ভাবনাটা হলো, এই তিনটি আপাতদৃষ্টিতে ভিন্ন গল্প, একজন কোমায় থাকা রোগী, একজন নির্যাতিত বন্ধু এবং একজন নার্সের ব্যক্তিগত বিপদ কিভাবে একে অপরের সাথে যুক্ত হতে পারে। আসল হুমকিটা কোথা থেকে আসছে? কেইটলিনের ভয়েসমেলের সেই ব্যক্তি, ন্যাটের স্বামী ডেকলান, ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় লোকটি, নাকি এমন কেউ যাকে আমরা এখনও সন্দেহে তালিকাতেই রাখিনি? মনে হচ্ছে এই গল্পগুলো একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে যাবে যা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না।